হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি 8-এ। তোমরা কি খেয়াল করেছো এই বিশাল জীবজগতে যেমন রয়েছে বিশাল আকারের প্রাণী বা উদ্ভিদ, ঠিক তেমনি রয়েছে এত ক্ষুদ্র জীব যাদের কিনা আমরা খালি চোখে দেখতেও পাই না। তাদের দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই ক্ষুদ্র জীবদের বলা হয় অণুজীব। আজকের পর্বে আমরা এরকমই একটি অণুজীবের সাথে পরিচিত হব। আমি নিশ্চিত তোমাদের মধ্যে প্রায় সবারই কখনো না কখনো ঠান্ডা জ্বর বা সর্দি হয়েছে। অনেকেই আছো যাদের ছোটবেলায় পক্স হয়েছিল, তাই না? তোমরা কি জানো কেন এই রোগগুলো আমাদের হয়? আমাদের দেহে এই রোগগুলো হয় ভাইরাসের আক্রমণে। আর আজকের পর্বে আমরা ভাইরাস সম্পর্কে জানব। বন্ধুরা, শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে একটি অণুজীব সম্পর্কে জানব। কিন্তু মজার বিষয় কি জানো? ভাইরাসকে অনেক বিজ্ঞানী অণুজীব বলতে চান না। তাদের মতে ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ ভাইরাস নির্জীব। কিন্তু নির্জীব কোনো বস্তু কিভাবে রোগ সৃষ্টি করতে পারে? তাহলে একটি রোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় জেনেটিক ম্যাটেরিয়াল নিশ্চয়ই একটি ভাইরাসের মধ্যে আছে। ঠিক তাই বন্ধুরা, ভাইরাসের দেহে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, আর তা হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস নিষ্ক্রিয়, কিন্তু এটি এর জেনেটিক ম্যাটেরিয়ালের উপস্থিতির কারণে জীবদেহে নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। আমরা ভাইরাসকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ এক প্রকার অতি আণুবীক্ষণিক সত্তা, যা জীবদেহের ভেতরে জীবদের মতো আচরণ করে রোগ সৃষ্টি করতে পারে এবং জীবদেহের বাইরে জড় বস্তুর মতো আচরণ করে। ভাইরাস জড় ও জীব উভয় পরিবেশেই বাস করে। কেবল পার্থক্য হলো জড় পরিবেশে ভাইরাস নিষ্ক্রিয় এবং সজীব দেহে ভাইরাস সক্রিয় থাকে। ভাইরাসের ক্ষেত্রে জড় রাসায়নিক এবং জীবীয় দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো হলো: ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক ও সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ। ভাইরাস পোষক দেহের বাইরে কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না। ভাইরাস জীবকোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ভাইরাসের আকার বৃদ্ধি পায় না এবং পরিবেশিক উদ্দীপনায় কোনো সাড়া দেয় না। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই। এবার চলো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো জেনে নেই। গাঠনিকভাবে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ আছে। উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। ভাইরাসে প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায়। বন্ধুরা, এখন আমরা ভাইরাসের সাধারণ গঠনটি দেখব। ভাইরাসের প্রধান গাঠনিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড। এদের একত্রে নিউক্লিয় ক্যাপসিড বা নিউক্লিয় প্রোটিন বলে। কিছু ভাইরাসের নিউক্লিয় ক্যাপসিডের বাইরে বহির আবরণ থাকে, যাকে এনভেলপ বলা হয়। ক্যাপসিড হলো ভাইরাস দেহের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা প্রোটিন আবরণ। ক্যাপসিডের সাব ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের ভেতর নিউক্লিক অ্যাসিড উপস্থিত। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ হতে পারে, কিন্তু দুটি একসাথে কখনো ভাইরাস দেহে থাকে না। নিউক্লিক অ্যাসিডই ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল, একে নিউক্লিওয়েডও বলা হয়। কিছু ভাইরাসের ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে যে আবরণ থাকে তাকে এনভেলপ বলে।
এনভেলপ মসৃণ বা কাঁটাযুক্ত হতে পারে। বন্ধুরা, তোমরা কিছুক্ষণ আগে জেনেছো যে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। এর মানে হলো ভাইরাস তার সংখ্যা বৃদ্ধির জন্য বা জীবীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য সজীব দেহের উপর নির্ভরশীল। আবার ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট ধরনের, অর্থাৎ নির্দিষ্ট ভাইরাস কেবল নির্দিষ্ট পোষক দেহেই পরজীবী হয়। ভাইরাসের কেবল পোষক নির্দিষ্টই নয়, এর আক্রমণস্থলও নির্দিষ্ট, অর্থাৎ ভাইরাস পোষক দেহের যেখানে সেখানে আক্রমণ করে না, নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে। ভাইরাস একবার কোনো পোষক দেহে প্রবেশ করলে সেই সজীব কোষকে ভাইরাস নিজের নির্দেশ পালনে বাধ্য করে। ভাইরাস জেনেটিক ভ্যারিয়েশন বা জিনগত পরিবর্তন দেখাতে পারে। এটি অনেকটা হুমকি স্বরূপ, কারণ কোনো নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন ওই ভাইরাসের জেনেটিক ভ্যারাইটির উপর কার্যকর নয়, অর্থাৎ ভাইরাস কিন্তু খুব দ্রুত বিবর্তনশীল। অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাইরাস তাদের নির্দিষ্ট পোষক প্রজাতি ছাড়াও ভিন্ন অন্য কোনো পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে এবং নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টি করতে পারে। এদেরকে ইমার্জিং ভাইরাস বলা হয়। রোগ সৃষ্টির উপর ভিত্তি করে ভাইরাস 3 রকমের হয়ে থাকে। এগুলো হলো ভিরিয়ন, ভিরয়েড এবং প্রিয়ন। ভিরিয়ন হলো নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড সমন্বয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাস। ভিরয়েড হলো উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী কেবলমাত্র খণ্ডক নিয়ে গঠিত সংক্রামক সত্তা, যা ভাইরাসের মতো আচরণ করে। প্রিয়ন হলো ভাইরাসের নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ, যা রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ ভিরয়েডে কেবল নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড নেই, কিন্তু প্রিয়নে ক্যাপসিড আছে কিন্তু নিউক্লিক অ্যাসিড নেই। বন্ধুরা, ভাইরাস আরও কিছু প্রকারের হয়ে থাকে। আকৃতি অনুযায়ী ভাইরাস 6 রকমের: দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচি আকার, ডিম্বাকার এবং সিলিন্ড্রিক্যাল। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস আবার 2 রকমের: ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস 2 রকমের: বহিস্থ আবরণহীন ভাইরাস এবং বহিস্থ আবরণী ভাইরাস। পোষক দেহ অনুযায়ী ভাইরাস 4 প্রকার: উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ। বন্ধুরা, আজকে আমরা 2টি ভাইরাসের গঠন দেখব। প্রথমেই চলো টোব্যাকো মোজাইক ভাইরাসের গঠনটি জেনে নেই। এই ভাইরাসটি দণ্ডাকার এবং দৈর্ঘ্যে 280 থেকে 300 ন্যানোমিটার হয়ে থাকে। ভাইরাসটি প্রোটিন ও আরএনএ দিয়ে গঠিত এবং সূত্রকটিতে নিউক্লিওটাইডের সংখ্যা 6500। ভাইরাসটিতে 2200 ক্যাপসুমিয়ার পাওয়া যায় এবং প্রতিটি ক্যাপসুমিয়ারে 158টি করে অ্যামিনো অ্যাসিড থাকে। বন্ধুরা, ভাইরাস যেমন প্রাণী ও উদ্ভিদ দেহে আক্রমণ করতে পারে, এরা কিন্তু ব্যাকটেরিয়াকেও আক্রমণ করতে পারে। আর যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে ব্যাকটেরিওফাজ বলে। ব্যাকটেরিওফাজের উদ্দেশ্য হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। সবচেয়ে বহুল পরিচিত ব্যাকটেরিওফাজ হলো টি2 ফাজ। চলো এর গঠনটি দেখে নেই। টি2 ফাজ ব্যাঙাচি আকৃতির এবং এদের দেহ, মাথা ও লেজ এই 2টি অংশ নিয়ে গঠিত। এদের মাথা ষড়ভুজাকার প্রিজমের মতো। মাথার ভেতর একটি দ্বিসূত্রক ডিএনএ প্যাঁচানো থাকে। ডিএনএতে প্রায় 150টি জিন থাকে। এদের মাথা দ্বিস্তরী ক্যাপসিডে আবৃত থাকে। এদের লেজ ভেতরের দিকে ফাঁপা এবং এদের ভেতরে কোনো ডিএনএ থাকে না। লেজের উপরে একটি কলার, নিচের দিকে একটি বেস প্লেট, কাটার মতো 6টি স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু আছে। টি2 ফাজ ভাইরাস 2 ধরনের চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে।
চক্র দুটি হলো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। আমরা একে একে দুইটি চক্র সম্পর্কে জানব। বন্ধুরা, প্রথমেই চলো লাইটিক চক্রটি সম্পর্কে জেনে নেই। এই চক্রের মাধ্যমে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, সংখ্যা বৃদ্ধি করে এবং নতুন অনেকগুলো ফাজ ভাইরাস তৈরি করে। প্রক্রিয়াটি 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হলো সংযুক্তি। এই ধাপে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাচীরের নির্দিষ্ট রিসেপ্টরে যুক্ত হওয়ার মাধ্যমে আক্রমণ করে। পরের ধাপে ফাজ ডিএনএ ব্যাকটেরিয়ার প্রাচীর ছেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে। ফাজ ডিএনএ প্রবেশের পর ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ড বিখণ্ডিত হয়ে নষ্ট হয়ে যায়। ফাজ ডিএনএ সাইটোপ্লাজমে প্রবেশের পর নতুন ফাজ ডিএনএ প্রতিলিপন হয় এবং ফাজ কোট প্রোটিন তৈরি হয়, যেগুলো লেজ, স্পাইক এগুলো তৈরি করে। নতুন ফাজ ডিএনএ মাথা, লেজ, স্পাইক, তন্তু এগুলো তৈরি হওয়ার পর এগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজে পরিণত হয়। নতুন ফাজগুলো তৈরি হওয়ার পর সেগুলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করে বের হয়ে যায়, আর এই প্রক্রিয়াটি লাইসিস নামে পরিচিত। লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটেই অসংখ্য ফাজ তৈরি হয়। এবার আমরা আরও একটি চক্র সম্পর্কে জানব, তা হলো লাইসোজেনিক চক্র। এই চক্রে ফাজ ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্ত হয়ে সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু কোষ প্রাচীর বিদীর্ণ করে মুক্ত হয় না। এই চক্রটি ল্যাম্ডা ফাজ ভাইরাসে দেখা যায়। প্রথমে ফাজ ডিএনএ ব্যাকটেরিয়ার প্রাচীরে সংযুক্ত হয় এবং ফাজ ডিএনএ ভেতরে প্রবেশ করে। ফাজ ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্ত হওয়ার পর ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনোম একত্রিত হয়ে নতুন জিনোম গঠন করে। আর তাই ব্যাকটেরিয়া কোষ যতবার বিভাজিত হয় ততবার ব্যাকটেরিয়াল ডিএনএর পাশাপাশি ভাইরাল ডিএনএও বিভাজিত হয়। এখন আমরা ভাইরাসজনিত কিছু রোগ সম্পর্কে জানব। তোমরা সবাই নিশ্চয়ই ডেঙ্গু জ্বরের নাম শুনেছ। ফ্ল্যাভি ভাইরাস নামক একটি ভাইরাসের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এটি একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসের পোষক দেহ হলো মানুষ এবং ভাইরাসটির বাহক হলো স্ত্রী এডিস মশা। বাহক মশাগুলোকে ভেক্টর বলা হয়। এই রোগের প্রাথমিক লক্ষণ হলো প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা। এই রোগ মারাত্মক পর্যায়ে গেলে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ বেড়ে গেলে রোগী শকে চলে যায়। একে ডেঙ্গি শক সিনড্রোম বলে। এই রোগটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায় এবং প্রতি বছর এই রোগে বিশ্বের প্রায় 10 কোটি মানুষ আক্রান্ত হয়। এখন আমরা যে রোগটি সম্পর্কে জানব তা হলো ভাইরাল হেপাটাইটিস। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভারের প্রদাহ ঘটলে ভাইরাল হেপাটাইটিস বলে। হেপাটাইটিস সৃষ্টিকারী ভাইরাসগুলো অনেক রকমের হয়। হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত আক্রান্ত রোগীর মলমূত্র, খাবারে বা পানিতে সংক্রমিত হয়ে ছড়াতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস অনেক ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ। আক্রান্ত ব্যক্তির রক্ত সঞ্চালন, আক্রান্ত মায়ের বুকের দুধ পান, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূচ বা সিরিঞ্জ ব্যবহারে এই ভাইরাসটি ছড়াতে পারে। এই ভাইরাসটি প্রাণঘাতী ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস বি ভাইরাস থেকেও ভয়ঙ্কর। এটি আক্রান্ত ব্যক্তির রক্ত এবং ব্যবহৃত সূচ বা সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়। এটিও প্রাণঘাতী ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসের মতো এবং অনেক সময় একই ব্যক্তিতে 2 ধরনের ভাইরাস পাওয়া যায়। হেপাটাইটিস ই ভাইরাস অন্ত্রপথে সংক্রমিত হয় এবং হেপাটাইটিস এ ভাইরাসের তুলনায় কম ক্ষতিকর। ভাইরাল হেপাটাইটিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হতে পারে। এছাড়াও লিভার সিরোসিসও ঘটে। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হলো ভ্যাকসিন গ্রহণ। এখন আমরা উদ্ভিদের একটি রোগ সম্পর্কে জানব। এটি হলো পেঁপের রিং স্পট রোগ।
এটি একটি ধ্বংসাত্মক রোগ। এই রোগের জন্য দায়ী ভাইরাস হল পাপায়ার রিং স্পট ভাইরাস টাইপ পি। এটি একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসটি ছড়ায় এফিড জাতীয় এক ধরনের পতঙ্গ। আক্রান্ত গাছের কাণ্ডে গাঢ় সবুজ আঁকাবাঁকা দাগ দেখা যায়, পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায় এবং গোল দাগ দেখা যায়। এছাড়া গাছের ফলে অর্থাৎ পেঁপের গায়ে গাঢ় সবুজ রঙের স্পট দেখা যায়। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও একটি অণুজীবের সাথে পরিচিত হব। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথে থেকো। বন্ধুরা, তাহলে চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। জড় পরিবেশে ভাইরাস নিষ্ক্রিয় এবং সজীব দেহে ভাইরাস সক্রিয় থাকে। ভাইরাস জীবকোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী এবং ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট ধরনের। ভাইরাস জেনেটিক ভ্যারিয়েশন বা জিনগত পরিবর্তন দেখাতে পারে। টি2 ফাজ ভাইরাস লাইটিক চক্র এবং ল্যামডা ফাজ ভাইরাস লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাস হল ফ্ল্যাভি ভাইরাস এবং স্ত্রী এডিস মশা এর বাহক।